এটা করানো হলো, মার্চ, রাইফেল, স্ট্যান গান এইগুলো ফায়ারিং। আর জাহাজের ট্রেনিংটা করা হলো, এই পিছনে যে অর্ডারটা আছে এটাকে, এটা সিভিলিয়ান এয়ারক্রাফট ছিল। সিভিলিয়ান মানে কি, কোনো কিছু যুদ্ধাস্ত্র ছিল না। উইংসের দুটো নিচে রকেট পট ফিট করা হলো, 7টা 14টা রকেট টোটাল, ফ্রেঞ্চ মাট্রা রকেট। আর ভিতরে, জাহাজের ভিতরে বোম রাখে, বেশ কয়েকটা বোম, পিন খুলে দিলে অটোমেটিক পড়ে যায়। 25 পাউন্ড হ্যাঁ ওই রকম, কত নাম্বারটা আমার ঠিক মনে নেই। আচ্ছা, বম র্যাক করা হয়েছিল। আচ্ছা, আর পিছনের দরজাটা খুলে দিয়ে ওখানে একটা হেভি মেশিন গান সেট করা হয়েছিল। তো এইটা ছিল আমাদের। আর ককপিটের সামনে একটা এইমিং ডিভাইস, জাস্ট বেসিক এইমিং ডিভাইস এইটা ছিল। যেটা আমরা করতাম কি, প্রথমে আমাদেরকে দেওয়া হলো রকেটিং প্র্যাকটিস। এটা করতাম দিনের বেলায় উঠে, দিমাপুরের আশেপাশে সব পাহাড়, এর ভিতরে কিভাবে প্র্যাকটিস করবো এটা ইনোভেট করা হলো। আমাদের আগে হেলিকপ্টার গিয়ে একটা টিলার উপরে প্যারাশুট বিছিয়ে আসতো, ওই প্যারাশুটটা আমাদেরকে এইম করে আমরা রকেটিং করতাম। এবং প্রথমে শামসুল আলম, আমি আর শরফুদ্দিন, তিনজন ছিলাম, তিনজনকে প্র্যাকটিস করতে হতো। তা আমাদের ভিতরে কন্টেস্ট শুরু হয়ে যেত, কে বুলসাই করছে কটা, এই ধরনের। এবং এইভাবে আমাদের আস্তে আস্তে করে মানে মোরলেস কিছুটা আয়ত্তে আসলো রকেটিংটা। এরপরে যে প্র্যাকটিসটা আমাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হলো, লো ফ্লাইং নেভিগেশন উইদাউট এনি রেডিও এইডস, এইটা। এবং ওর ভিতরে প্রথমে দিনের বেলায় করলাম, পরে শুরু হলো রাত্রিবেলায়। রাত্রে আমরা ফ্লাই করতাম দিমাপুর থেকে টেক অফ করে, প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল ডাকোটাতে রুটটাই করার জন্যে। উঠে জোরহাট, জোরহাট থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে আবার দিমাপুর, এইভাবে রাত্রিবেলায়। এবং রাত্রিতে পরে গিয়ে আমরা এই অটারে করে এই ধরনের প্র্যাকটিস করতাম। রানওয়েতে কোনো বাতি নেই, এর ভিতরে ল্যান্ড করতে হতো। তো এই ধরনের নেভিগেশনাল সর্টি বেশ অনেক দিন ধরে। এবং ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ যেটা একটু আগে সাহেব বললো যে পাহাড়গুলো, মেঘগুলো সব নিচে নেমে যেত পাহাড়ের ইয়ের ভিতরে, তো ন্যাচারালি আমাদের দেখার সুযোগ ছিল না। তো আর তখন তো একটা বেসিক এয়ারক্রাফট, এটা এমন কোনো ইনস্ট্রুমেন্ট নেই যে আমরা ডিটেক্ট করব, যেটা এখন পারা যায়। তো সামহাও এই ট্রেনিংটা কোয়াইট সাকসেসফুলি আমরা কমপ্লিট করি, এবং ভেরি এক্সটেন্সিভ ট্রেনিং। এবং এটা সহযোগিতা করেছিল আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের 3জন পাইলট, এবং এদের নাম আমরা অনেকেই জানি না, মানে কীভাবে যে ওনারা খাটতেন চিন্তাই করা যায় না। উই আর ইমপ্রেসড। স্কোয়াড্রন লিডার সঞ্জয় চৌধুরী বলে একজন, ফ্লাইট লেফটেন্যান্ট ঘোষাল যে আমার সাথে ছিলেন, মানে আমাদেরকে ট্রেন করেছেন। আর হেলিকপ্টার ছিল সিংলা, ফ্লাইট লেফটেন্যান্ট সিংলা। এদের ঘটনা বলে কীরকম হতো, হয়তো ভোরবেলায় মিশনে যাব অ্যারাউন্ড 6টার দিকে। এদের বেস ছিল জোরহাটে, এই 3জনের আমাদের সাথে থাকতেন না, জোরহাটে। রাত্রে 2-3টের দিকে চলে আসতেন, এসে সকালে উঠে দেখি ডাইনিং টেবিলের উপরে শুয়ে আছে, মানে রেস্ট নিচ্ছে। কি ডেডিকেশন, মানে এরকম খুব কম দেখা যায়। শুয়ে আছে, আমরা ওঠার সঙ্গে সঙ্গে তারা উঠে বলো, উঠে ব্যাস ওই মিশনে বেরিয়ে পড়লাম ট্রেনিং মিশনে। এই ধরনের ডেডিকেশন দেখে এভরিবডি ওয়াজ রিয়েলি উই আর ইমপ্রেসড। এর ভিতরে আমি বলি, আমরা 9 জনের ভিতরে, যেটা পাইলটদের ভিতরে সুলতান মাহমুদ সাহেব ছিলেন, শামসুল আলম, বদরুল আলম। এরপরে সিভিলিয়ানদের ভিতরে আসে সাহাব, ক্যাপ্টেন সাত্তার, ক্যাপ্টেন শরফুদ্দিন, আমি, ক্যাপ্টেন খালেক, মুকিত, এই কজন আমরা ছিলাম। ওটারে প্রথম আমরা 3জন ট্রেনিং নিই, আমি, শামসুল আলম আর শরফুদ্দিন। তা আমাকে আর শামসুল আলমকে সিলেক্ট করা হলো প্রথম অপারেশনের জন্য, যেটা কিছুক্ষণ আগে সাহেব বললো যে 3 নভেম্বরে অ্যাটাক হওয়ার কথা ছিল, এবং এইভাবে আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু লাস্ট মোমেন্টে এটা ক্যান্সেল করা হয়েছিল। করে তারপরে
অ্যারাউন্ড 2 তারিখের দিকে, 1 কি 2 তারিখের দিকে হবে দিমাপুর থেকে। ডিসেম্বরে আমাদেরকে নিয়ে যাওয়া, মানে আমরাই ফ্লাই করে গেলাম কৈলাসহরে 1 রাত থেকে আমি আর শামসুল আলম আর আমার গানার আর যে বম্বেতে ছিল, ওইখান থেকে ফ্লাই করে আমরা কমলপুরে গেলাম। কমলপুরে গিয়ে আমাদের তখন বলা হলো যে আমাদের টার্গেটটা কি এবং কটার সময় অ্যাটাক করতে হবে। করে আমরা সারাদিন ধরে এইটার উপরে ফ্লাইট প্ল্যান বানালাম, আমি আর শামসুল আলম মিলে ফ্লাইট প্ল্যান বানিয়ে সব রেডি করে 3 তারিখে সন্ধ্যের পরে আমরা টার্গেট মানে চিটাগং ফিউলডাম, আর হেলিকপ্টারে ছিল গোদনাই। আমি হ্যাঁ, আমি যেটাতে ছিলাম আমি এইটাই বলছি, যেটা যে স্যার আমাদের অনেক পাইলট আছে, আমাদের বিভিন্ন ট্রেডের এয়ারম্যান আছে, আমাদের কয়েকটা যদি প্লেন দেওয়া হয়, উড়োজাহাজ দেওয়া হয়, তাহলে আমরা বাংলাদেশ বিমান বাহিনী তৈরি করতে পারি। তার উত্তরে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম বললেন যে দেখো, আমরা খুব শিগগিরই পাকিস্তানের সাথে যুদ্ধে যাব, আমাদের নিজস্ব কমব্যাট এয়ারক্রাফট বা জঙ্গি বিমানের সংখ্যা কম, এবং যদি এই যুদ্ধে চীন কোনোভাবে অংশগ্রহণ করে তাহলে আমাদেরই সমস্যা হয়ে যাবে, কাজেই যুদ্ধজাহাজ দেওয়া, কমব্যাট এয়ারক্রাফট দেওয়া সম্ভব নয়। কিন্তু এই বাক্যটি বলার পরে উনি আরেকটি বাক্য বলেন, যেটা আমাদের কাছে এয়ার ভাইস মার্শাল খন্দকার আমাকে বলেন যে অত্যন্ত অপমানজনক। উনি বললেন, বাট তারপরেও যদি তোমাদের পাইলটরা চায় তাহলে আমাদের যুদ্ধজাহাজ তারা চালাতে পারে, সেক্ষেত্রে আমাদের বিমান বাহিনীর পরিচয়ে তাদেরকে পরিচিত হবে এবং আমাদের বিমান বাহিনীর আইন কানুনের অধীনে তাদের থাকতে হবে এবং জাহাজ হবে ভারতীয় বিমান বাহিনীর জাহাজ। এই প্রস্তাবে আমাদের পক্ষ থেকে বলা হয় যে স্যার, আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য যুদ্ধ করছি, নেহাত প্লেন চালাবো সেটা আমাদের উদ্দেশ্য কোনোভাবেই নয়। শেষ হয়ে গেল আলোচনা। তার কিছুদিন পরে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল PC লাল তার শ্বশুরবাড়ি কলিকাতা আসলেন। এয়ার ভাইস মার্শাল খন্দকার জ্যেষ্ঠতম বিমান বাহিনীর অফিসার হিসাবে দেখা করতে গেলেন এবং এই আলোচনার কথা উল্লেখ করলেন। উনিও একমত হয়ে বললেন যে কথা সত্যি, আমাদের যথেষ্ট জাহাজ প্লেন নাই, যুদ্ধ জঙ্গি বিমান নাই, দেওয়া যাবে না। তখন ওনার স্ত্রী লীলা রায়, যিনি কুমিল্লা বাড়ি, উনি আবেদন করলেন, না তুমি দাও, যেখান থেকে পারো কিছু জাহাজ দাও, আমাদের দেশের একটা বিমান বাহিনী হোক। তখন উনি বললেন যে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু বিমান দিতে, কিন্তু সেগুলা আপনারা নিশ্চিত থাকেন সেগুলো জঙ্গি বিমান নয়। এই প্রক্রিয়া এবং প্রতিশ্রুতির ফলে আমরা এই DC-3 ডেকোটা, এই এলিয়ট-3 হেলিকপ্টার এবং এই DHC-3 অটার প্লেন 3টি লাভ করি। পরবর্তীতে এই ছোট্ট এই হেলিকপ্টারটি এবং এই অটার জাহাজটি, কেননা DC-3 বিভিন্ন কারিগরি কারণে এবং রণকৌশলগত বিবেচনায় সেটাকে আর যুদ্ধে ব্যবহার করা যায়নি, কিন্তু তার প্রয়াস এবং প্রচেষ্টা ছিল সর্বোত্তক। খালি এই হেলিকপ্টার এবং এই অটার জাহাজটি যেটা দেখতে পাচ্ছি আমরা, এই দুইটা জাহাজ মিলে 46টি মিশন বিভিন্ন জায়গায় 46টি যুদ্ধে অংশগ্রহণ করে এবং অত্যন্ত সাফল্যের সাথে। এক কথায় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকেই জানি না, আমরা মুক্তিযোদ্ধারাও জানি না, আমাদের দেশবাসীও জানে না যে এই যে অনুপম অহংকারের ইতিহাস বাংলাদেশ বিমান বাহিনীর। আমি যখন বাংলাদেশ বিমান বাহিনী আজকে বলছি, আমি এটা বলছি না যে পাকিস্তান বিমান বাহিনীর যারা ছিলেন তারাই কেবল এই বিমান বাহিনীতে ছিলেন, তা না। তাছাড়াও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বাঙালি বৈমানিক, প্ল্যান প্রোটেকশন বিভাগের বৈমানিক, তারাও এই বিমান বাহিনীতে ছিলেন। আমাদের মোট 9 জন বৈমানিক ছিলেন, তার মধ্যে 6 জন তাদের অসম সাহসের জন্য বীরত্ব উপাধিতে ভূষিত হন এবং 3 জন বীর প্রতীক উপাধিতে ভূষিত হন। আজকে এই অনুষ্ঠানে 2 জন তাদের সেই বিমান বাহিনীর 2 জন বৈমানিক এখানে উপস্থিত আছেন, ক্যাপ্টেন আকরাম আহমেদ বীর উত্তম এবং ক্যাপ্টেন শাহাব আহমেদ বীর উত্তম। একজন হেলিকপ্টার এলিয়ট-3 হেলিকপ্টারের পাইলট এবং একজন এই পিছনে যে জাহাজটি দাঁড়িয়ে আছে অটারের পাইলট।
যেই কথাটা আমি গুরুত্বের সাথে সবাইকে জানাতে চাই যে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনী প্রথম পাকিস্তানিদের উপর আক্রমণ করে এবং অত্যন্ত সাফল্যের সাথে। অনেকেই জানেন না বলে তাদের ধারণা যে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর উপরে বাংলাদেশ ক্যাপ্টেন আকরাম আহমেদ, যিনি এই অটার জাহাজটার পাইলট ছিলেন, আরও দুইজন পাইলট ছিলেন, অনিবার্য কারণবশত তারা আজকে আসতে পারেননি। ওনার অপারেশন, এই জাহাজের অপারেশন সম্বন্ধে বলবেন। আমি অ্যাকচুয়ালি সিভিলিয়ান পাইলট, প্রথমে পিআইতে, তারপরে আসি প্ল্যান প্রোটেকশনে। আমার কোনো সত্যি কথা বলতে কি এই সামরিক প্রশিক্ষণের কোনো অভিজ্ঞতাই ছিল না যখন আমি বাংলাদেশ এয়ারফোর্সে জয়েন করি। এবং এটা কী জন্য মুক্তিযুদ্ধে জয়েন করলাম এর একটা ব্যাকগ্রাউন্ড আমি কিছুটা বলবো। মুক্তিযুদ্ধ শুধু 71-তেই শুরু হয়নি, কিন্তু এটা শুরু হয়েছে অনেক আগের থেকে। যদি আরও বেশি পিছনে যাওয়া যায় তা ভাষা আন্দোলনের পর থেকে শুরু করে শিক্ষা আন্দোলন 62 সালে, সেই সময় আমি কেবল কলেজে ঢুকি, আমাকে খুব আলোড়িত করেছিল সেই সময়। তারপরে আসে 66 সাল 6 দফা আন্দোলন। এইটাই সত্যি করে বলতে কি আমি ভেবেছিলাম যে এইটাই হচ্ছে মুক্তির সময়, বাংলাদেশ যে আলাদা হওয়ার এইটাই হচ্ছে মুক্তির সময়। এবং সেই সময় দেখতাম যে কিভাবে পাকিস্তানিরা আমাদেরকে এক্সপ্লয়েট করছে, প্যারিটি ডিসপ্যারিটি যেটা, এবং প্রচুর এটা নিয়ে আলাপ হতো। হওয়ার পরে তো তারপরে তো জানেন 69-এর গণ অভ্যুত্থান এবং এরপরে 70-এর নির্বাচন, এগুলো সব প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখা যায় যে আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু তখন থেকে শুরু হয়েছে। এবং আমাদের মতন যারা বয়সী তাদের প্রস্তুতিটা সেই তখন থেকেই কিন্তু আমরা নিয়েছিলাম যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করব। যাই হোক, এরপরে হলো কি ক্র্যাকডাউনের পরে আমরা বেশ কয়েকজন বন্ধু ছিলাম। আমরা, যদি আমি এয়ারলাইন্সে ছিলাম না সেই সময়, ইস্ট পাকিস্তান পাইলট অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন করা হয়েছিল। এবং এটা হচ্ছে বাঙালি পাইলটদের যাতে রাইটসটা স্ট্যাবলিশ করা যায় পাকিস্তানে সেই সময় আলাদাভাবে। এবং এটার এগেনস্টে পাকিস্তানিরা প্রচণ্ড অবজেকশন ছিল ওদের এই অ্যাসোসিয়েশনটা করার ব্যাপারে। তাই আমি ওর সাথে কিছুটা সংশ্লিষ্ট ছিলাম এবং একসাথে বেশ কয়েকজন আমরা একই ধরনের মুক্তিচিন্তার কয়েকজন যুবক একসাথে ছিলাম। তা এইটা যে আসছে আমরা কিন্তু আগের থেকে বুঝতে পারছিলাম যে 25শে মার্চের এই যে ক্র্যাকডাউন। কারণ একটা ঘটনা বলি, এই সংস্থার একটা অফিস ছিল তেজকুটি পাড়ায়, একদম এয়ারপোর্ট রোডের উপরে। বিকেলবেলায় আমরা দাঁড়িয়ে আছি বারান্দার উপরে এবং বারান্দা থেকে দেখছি দোতলা বারান্দা, 3তলা বারান্দা, ইয়াহিয়া খান তার মোটর গেট নিয়ে একদম এয়ারপোর্টের দিকে চলে গেল। বুঝলাম যে এইটাই শেষ, সে এখান থেকে চলে যাচ্ছে এবং সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন নাই। এবং আমরা তখনই ডিসাইড করে ফেলেছিলাম যদি কিছু ক্র্যাকডাউন হয় কোনোভাবে আমরা যে করে হোক পার হয়ে ভারতে চলে যাব। এবং ঠিকই তাই হলো। ক্র্যাকডাউনের পরে আমাদের ঠিক ওই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল নিজেদের ভিতরে। সাহাব আগে চলে গেল ভারতের ওইদিকে চৌডাঙ্গা হয়ে ওই দিক থেকে, আর বাদ বাকি আমরা কেউ তখন যেতে পারিনি। তা এইটায় সুযোগটা আসলো, সাহাব আবার একটা মিশন নিয়ে এসছিল মে মাসের দিকে, জুন মাসের ফার্স্ট উইকে। আচ্ছা, সেটা সাকসেসফুল না হওয়াতে ও ফিরে যাবে। আমি বললাম চলো, তখন একসাথে আমরা 2-3 জন মিলে চলে গেলাম আগরতলাতে আছি বসে থাকতাম সিটিটাই বলে একটা হোস্টেলে, এবং বসে আছে কোনো কাজ নেই। যুদ্ধে যাব সেক্টর 2-তে যাওয়ার জন্য খায়েদ মোশারফের সাথে দেখা করি।
খালেদ মোশাররফ উনি জানতেন কিনা জানি না, উনি বললেন না। মেজর খালেদ মোশাররফ 2 নম্বর সেক্রেটারি। হ্যাঁ, সেক্টর কমান্ডার। উনি বললেন যে, "না, তোমাদের আমি পাঠাবো না। হয়তো কিছু আসছে তোমাদের জন্যে। তোমাদের যে লাইনে আছো ওই ধরনের।" কারণ উই আর কোয়াইট ফ্রাস্ট্রেটেড। বসে আছি, কিছু করছি না, তো যুদ্ধ হচ্ছে। যে জন্যে আসলাম কিছুই করতে পারছি না। তো উনি আমাদেরকে কিছুতেই নিলেন না। বললেন যে, "না, তোমরা ওয়েট করো।" এইভাবে ওয়েট করতে, করতে সেপ্টেম্বরের এই 2nd উইকের দিকে হবে, দুপুরবেলায় দেখি একটা এয়ারফোর্সের ট্রাক আসলো। এসে কয়েকজনের নাম, তারপরে আমিও ছিলাম, শরফুদ্দিন, মুকিত, এই কজন। কি বলা হলো যে আমাদের যেতে হবে। কোথায় যেতে হবে, কি করতে হবে, কিছুই আমাদেরকে বললো না। ট্রাকে চড়লাম, চড়ে আগরতলা এয়ারপোর্টে গিয়ে একটা ডাকুটা দাঁড়িয়ে ছিল, ডাকুটাতে উঠলাম। উঠে ডাকুটা রওনা দিল। কোথায় যাচ্ছি এরা কেউ কিচ্ছু আমাদেরকে বললো না। বলছে না যে আমরা কোন মিশনে যাচ্ছি, কি করব, নাথিং। তারপরে সন্ধ্যের দিকে দেখি যে জাহাজটা অনেকক্ষণ, 3 ঘন্টা হয় বোধহয় ফ্লাইটের পরে, একটা ছোট্ট অ্যাবান্ডান এয়ারফিল্ডে চারিদিকে পাহাড় নেমেছে। আমাদের রিসিভ করতে এসেছিল ইন্ডিয়ান একজন ফ্লাইট লেফটেন্যান্ট, সে রিসিভ করলো। আমি তাকে প্রথম জিজ্ঞেস করি যে এটা কোন জায়গা, কোথায় এসছি আমরা, কোথায় ল্যান্ড করলাম। সে তখন বলছে এটা হচ্ছে দিমাপুর। আমি নামও জানতাম না দিমাপুরের সেই সময়, সত্যি কথা বলতে। বলছে, দিমাপুরটা কোথায়? বলছে নাগাল্যান্ডের ভিতরে। ও আমাদেরকে বাসায় নিয়ে গেলাম। বাসায় আমি প্রথমে ম্যাপটা খুঁজে দেখছি নাগাল্যান্ড কোথায় এবং দিমাপুর কোথায়। তখন বুঝতে পারলাম যে না, আমরা একটা জায়গায় নিজেদের একটা পজিশনটা লোকেট করতে পারলাম। এবং সেই থেকে শুরু হলো আমাদের এয়ারফোর্সের যাত্রা। হ্যাঁ, না না, ঠিক আছে, একটু বেশি বলে ফেলছি না তো? আচ্ছা, এরকমই আপনি জয়েন করা পর্যন্ত করবেন বা তারপরে অ্যাকশনটা করবেন কি বলেন আমি না, আচ্ছা, আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। 71-এ আমি ছিলাম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন বৈমানিক। আমাদের মানসিক প্রস্তুতি এই যুদ্ধের জন্য শুরু হয়েছিল বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলনের থেকে, যেটা ক্যাপ্টেন আকরাম বললেন, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের 4 জন পিআইয়ের ক্যাপ্টেনকে পাকিস্তানিরা হত্যা করেছিল 25শে মার্চের পরে। আমার নাম হচ্ছে শাহাবুদ্দিন আহমেদ। 1971 সালে আমি ছিলাম পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একজন বৈমানিক। ক্যাপ্টেন আকরাম যেটা বলছিলেন যে বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলন, সেখান থেকেই আমাদের মানসিক প্রস্তুতিটা শুরু হয়েছিল যে পাকিস্তানের সঙ্গে সম্ভবত আমরা আর থাকতে পারবো না, কারণ এত বৈষম্য ছিল প্রত্যেকটা জায়গায়, সেটা সামরিক হোক, বেসামরিক হোক, শিল্প হোক, ছাত্রদের স্কলারশিপ নিয়েও এত প্রকট বৈষম্য, যার ভিত্তিতে এটাই স্বাভাবিক ছিল যে দেশটা আলাদা করার। এর ভিতরে এই রাজনীতিতে যেমন নির্বাচন যখন প্রত্যাখ্যান করলো পাকিস্তানিরা, অসহযোগ আন্দোলন শুরু হলো। আমরাও পিআইয়ের বৈমানিকরা বঙ্গবন্ধুর এই মুভমেন্টের সঙ্গে আমরা যোগ দিই, এবং বিশেষ করে বিভিন্নভাবে আমাদের ফিল্ডে সব আলাপ আলোচনা এবং এইসব বঙ্গবন্ধুকে বলা হতো। যেরকম আমরা প্রস্তাব করেছিলাম বঙ্গবন্ধুকে যে আমাদের একটা আলাদা এয়ারলাইন হওয়া উচিত। ওনার উত্তর ছিল, দেশটাই যখন স্বাধীন হবে, আলাদা হয়ে যাবে, তখন তো আলাদা এয়ারলাইন করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম বঙ্গবন্ধুকে, তখন অসহযোগ আন্দোলন, সব কিছু বন্ধ, রেল, রাস্তাঘাট, বিমান সবই বন্ধ। আমাদের নেতৃত্বে যারা আছেন ওদের নিয়ে বঙ্গবন্ধুকে বলা হলো যে আমাদের 4টে F-27 এয়ারক্রাফট আছে ঢাকাতে, এগুলোকে আপনি যদি এই এয়ার সার্ভিসটাকে আবার শুরু করেন, তাহলে আমরা ওই এয়ারক্রাফটগুলোকে আমরা সরিয়ে এমন জায়গায় আমরা নিয়ে যাব, যেরকম ময়মনসিংহ, সিলেটের মাঝখানে যে মার্শি ল্যান্ডগুলো আছে, ওখানে আমরা ওগুলোকে ল্যান্ড করিয়ে দেবো, যাতে পরবর্তীতে পাকিস্তানিরা তাদের সেনা নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে মোবিলাইজ করতে পারবে না।
তো উনি চেষ্টা করেছিলেন, কিন্তু এই সংবাদ পাকিস্তান ইন্টেলিজেন্স কাছে চলে যাওয়ায় এটা সম্ভব হয়নি। এরপরে 7ই মার্চের বক্তৃতা, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম তার সিদ্ধান্ত, বাংলাদেশের যে স্বাধীনতার ডিক্লারেশন। 25শে মার্চ রাত্রে যখন নরহত্যা শুরু হলো নিঃস্ব জনগণের উপরে, তখনই আমাদের সিদ্ধান্ত আমাদের মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য এবং এটার প্রতিশোধ নেবার জন্য। 27 তারিখে যখন কারফিউ উইথড্র হলো, তখনই আমরা রওনা হলাম ঢাকা ছেড়ে। যে যার মতো আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো। আমি আমার পরিবারের লোকজনদেরকে, মা বাবা সবাইকে ঢাকার কাছে রাইপাড়া বলে একটা গ্রাম আছে, ওখানে আমার নানা বাড়ি, সেখানে রেখে আমি পার হয়ে গেলাম ফরিদপুর হয়ে ভারতে। ভারতে পৌঁছতে আমাকে প্রায় 4-5 তারিখ এপ্রিলের হলো, যেদিনকে কুষ্টিয়া আমাদের বাঙালিদের দখলে আসলো এবং বিডিআর প্রধানের নেতৃত্বে যে কুষ্টিয়া ফল করার পরে তখন আমরা ক্রস করলাম। সেখানে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে আমরা পার হয়ে চলে গেলাম কলকাতায়। তা আমার এই অতিক্রম করার সংবাদটা স্টেটসম্যানে প্রচার হয়ে গিয়েছিল যে একজন বৈমানিক পিয়ার, একজন বৈমানিক ভারতে এসছেন, এবং সেই কাগজটা পাকিস্তান এমবেসি তাদের ডিপ্লোম্যাটিক মেইলে ঢাকায় পাঠায় এবং আমার মেজো ভাইকে ধরে নিয়ে চলে যায়। ভাগ্যক্রমে তাকে হত্যা করা হয়নি, উনি জেলে ছিলেন। এরপর আমি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগদান করলাম, ওখানে তাদের বিভিন্ন কাজে সাহায্য করতাম এবং আমি মুক্তিযুদ্ধে যেরকম ক্যাপ্টেন আকরাম বলল খালেদ মোশাররফের সঙ্গে অনেকবার উনি আমাদের নিতেই চান না, বলে যে তোমরা থাকো, পরে হয়তো তোমাদের একটা সুযোগ আসবে, তখন তোমাদেরকে আমরা ভালোভাবে আমরা করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। যাক, এর ভিতরে একটা মিশনে আমি ঢাকাতে আসলাম, সেটা ছিল জুন মাসের প্রথম দিকে। তখন ইয়াহিয়া খান বক্তৃতা দিচ্ছিলেন, রেডিওতে ভাষণ দিচ্ছিলেন। সেই দিনটাই আমরা অতিক্রম করলাম ঢাকার থেকে আসবার জন্য। তো মিশন যখন আমাদের সাকসেসফুল হলো না, তখন আমরা যখন ফিরে যাই, তখন ক্যাপ্টেন আকরাম আমাদের সঙ্গে গেলেন। ফিরে গিয়ে আমরা একটা সংবাদ পেলাম আমাদেরকে কোথাও যেতে হবে। ক্যাপ্টেন আলমগীর সত্তার বীর প্রতীক, ক্যাপ্টেন খালেক বীর প্রতীক এবং আমরা 3 জনে আগরতলা বিমানবন্দরে গেলাম। এবং যেহেতু আমি এয়ারলাইনের বৈমানিক ছিলাম, আমি বুঝতে পারছি যে প্লেনটা কোন দিকে যাচ্ছে। তো আমরা 3 জনেই একই সিদ্ধান্তে বললাম যে আমরা কলকাতায় যাচ্ছি। কলকাতায় নামার পরে আমাদেরকে আবার বলা হলো যে আর এক গন্তব্যস্থলে যেতে হবে। যাক, ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেনে আমরা চললাম, উত্তর পশ্চিমে যাওয়া শুরু করলো। তখন আমরা স্বাভাবিকই আমাদের বুঝতে পারলাম যে আমরা সম্ভবত দিল্লির দিকে যাচ্ছি, এবং রাত 10:30টার দিকে সত্যি আমরা দিল্লিতে অবতরণ করলাম। ভারতীয় সরকারের প্রতিনিধি এসে আমাদেরকে নিয়ে গেল। পরবর্তীতে আমাদের বাংলাদেশের সামরিক স্থাপনা, আমাদের পিআই সম্বন্ধে অনেক খুঁটিনাটি জানতে চাইলেন না, আমরা তাদেরকে তথ্য দিলাম। একই সঙ্গে আমরা বললাম যে আমাদের যদি একটা গেরিলা এয়ারস্কোয়াড ফর্ম করা হয়, যেটা আমরা বাংলাদেশের ভিতর থেকে আমরা অপারেশন করব, তাতে ভারত সরকারের কোনো ইন্টারন্যাশনাল কোনো কমপ্লিকেশনসের ভিতরে পড়তে হবে। তোমরা আমাদের প্রস্তাবটা নিলেন এবং বলল যে সম্ভবত এটা কার্যকর হওয়ার সম্ভাবনা আছে, তবে তোমাদের বাংলাদেশ সরকারকে এটা জানাতে হবে। ওই ভিত্তিতে আমরা কলকাতা আসলাম। এয়ার ভাইস মার্শাল খন্দকার সাহেব ছিলেন, ওনাকে বলা হলো, উনিও ওনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশেষে বাংলাদেশ বিমান বাহিনী গঠন হলো 28শে সেপ্টেম্বর 1971 সালে। ক্যাপ্টেন আকরাম বলছিলেন তাদেরকে হঠাৎ করে ডাকোটায় নিয়ে যাওয়া হলো। আমাদেরও ঠিক ওরকম কলকাতার থেকে ডাকোটায় করে নিয়ে যাওয়া হচ্ছে। তা আমরা বুঝছি যে আমরা বাংলাদেশের আশেপাশে কোনো এয়ারফিল্ডে ল্যান্ড করছে। কুম্ভিগ্রাম বলে একটা বিমানবন্দরে ল্যান্ড করা হলো, সেখানে 1 রাত ছিলাম। পরের দিন ওই ফ্লাইটটা আবার আসলো আগরতলায় এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিল। এরপরে আবার আমাদের যাত্রা শুরু হলো, কিন্তু গন্তব্যস্থল তো আমাদের বলছে না, কিন্তু আমরা বুঝতে পারছি আমরা যাচ্ছি উত্তর পূর্বের দিকে যাচ্ছি, সম্ভবত গৌহাটির দিকে।
পরে যখন বিমানটা অবতরণ করলো তখন আমরা বুঝলাম যে এখানে আমরা দিমাপুরে এসেছি। এটা কোন মাসে কোন তারিখে? এটা হলো সেপ্টেম্বরের 3rd উইকের দিকে। তো আপনারা তো ছিলেন সিভিল পাইলট, সিভিল আমরা civil pilot এই যে যুদ্ধ বিমানের যে বিষয়গুলি বা বৈমানিক যুদ্ধ, আপনাদের প্রশিক্ষণ কি কি হয়েছিল বা কিভাবে চলেছিল? আমাদের কোনো সামরিক প্রশিক্ষণ ছিল না। আমাদের এই ধারণাটা আমরা গ্রহণ করেছিলাম সুইডিশ এক পাইলট, সে ছোট্ট একটা সেসনা প্লেন ওরকম রকেট পড ফিট করে বায়োফ্রান এয়ারফোর্সকে, আধুনিক এয়ারফোর্সকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পেরেছিল। এবং এই আইডিয়াটাই আমাদের ভিতরে কাজ করছিল। পরবর্তীতে ভারত সরকার যখন আমাদের যে বিমানগুলো দিল, এগুলো সামরিক বিমান ছিল না, সাধারণ হেলিকপ্টার এবং অটার, যেটা আমাদের মেজর কামরুল ভাই বললেন। এই প্লেনটা হ্যাঁ, তার ভিতরে এই অটার একটা আছে, আর এই এলিভেট 3 হেলিকপ্টার সেটা ক্র্যাশ করে গিয়েছে বলে ওটার এখন নেই। তো এইখানে এই প্লেনগুলোকে মডিফাই করা হলো আমাদের বিমান বাহিনীর যারা প্রকৌশলী ছিলেন এবং ভারতীয় বিমান বাহিনীর সাহায্যে আমাদের রকেট পড ফিট করা হলো অটার এবং এলিভেট 3-তে। 14টা রকেট ছিল, মেশিন গান ছিল, এবং অটারে এবং আলাদাভাবে বম ট্রে একটা স্থাপনা করা হয়েছিল হাত দিয়ে বম ফেলার জন্য পাকিস্তানি টার্গেটগুলোর উপরে। এরপর আমাদের প্রশিক্ষণ শুরু হয়, সামরিক প্রশিক্ষণ, যেগুলো আমরা কখনোই আমাদের অভিজ্ঞতা ছিল না। সে রকেট ছোড়া, মেশিন গান ফায়ারিং, এবং এই এমন এক দুর্গম অঞ্চলে ছিল, প্রত্যেকটা ট্রেনিং ফ্লাইটও ছিল ভয়ানকভাবে বিপজ্জনক। এই পাহাড়ি অঞ্চলে ওয়েদার খারাপ থাকায় বিভিন্নভাবে আমাদের এই প্রশিক্ষণ দেওয়া হলো। অবশেষে 28শে সেপ্টেম্বর যে বিমান বাহিনী গঠন করার পরে অক্টোবর, নভেম্বর এই 2 মাস আমাদের এগুলো চললো। আমরা বিভিন্ন জায়গায় টার্গেট প্র্যাকটিস করতাম, সে পাহাড়ের মাঝে প্যারাসুট সেট করে ওগুলো অ্যাটাক করে ওগুলা আমাদের এইভাবে প্রশিক্ষণগুলো চলতে থাকতো। অবশেষে সিদ্ধান্ত হলো 3রা নভেম্বর যুদ্ধটা শুরু করা। তখন ইন্দিরা গান্ধী গিয়েছেন ইউরোপ এবং উত্তর আমেরিকায় তার পলিটিক্যাল মুভের সাপোর্টের জন্য। সবাই প্রস্তুত, কিন্তু তখন নির্দেশনা আসলো যে এই আক্রমণ স্থগিত করার জন্য। তখন আমরা ভীষণ মুষড়ে পড়ে গেলাম যে আমাদের যুদ্ধ শুরু হবে, আমরা পাকিস্তানিদেরকে বিতাড়িত করব। তখন আমরা ফ্রাস্ট্রেশনে ভয়ানকভাবে ভুগতে শুরু করলাম। যাক, অবশেষে 3rd ডিসেম্বর রাত্রে, অর্থাৎ 4ঠা ডিসেম্বর 1971 সালে প্রথম যুদ্ধ শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীকে দিয়ে। হেলিকপ্টারে আক্রমণ করলো ঢাকার গুদনাইলে অ্যাভিয়েশন ফিউল ডাম্পে, আর চিটাগংয়ে ক্যাপ্টেন আকরাম, শামসুল আলম, বীর উত্তম ওনরা আক্রমণ করলেন চিটাগং অ্যাভিয়েশন ফিউল ডাম্পে। উদ্দেশ্য, এই জ্বালানি যদি আমরা বন্ধ করতে পারি তাহলে পাকিস্তান এয়ারফোর্সের বিমানগুলো আর আকাশে উঠবে না। এরপরে ভারতীয় বিমান বাহিনী যুদ্ধে অংশগ্রহণ করে এবং পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে যুদ্ধ চলতে থাকলো। 5 তারিখে আমরা দিমাপুর থেকে বেইজ আমাদের শিফট করলাম কৈলাসহর বলে একটা ভারতীয় বিমান বন্দরে, যেটা সিলেটের শমশেরনগরের কাছে। সীমান্ত রেখার এই পাশে শমশেরনগর, ও পাশে হচ্ছিল কৈলাসহর। এখান থেকে 6 তারিখে আমাদের অপারেশন আবার শুরু হলো। আমাদের ছিল উদ্দেশ্য মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনীকে ক্লোজ সাপোর্ট দেওয়া, যাতে তারা অ্যাডভান্স করতে পারে, এবং পাকিস্তান প্রতিপক্ষকে আমরা ওদের সামরিক স্থাপনায় আঘাত করা, কনভয় অ্যাটাক করা। এবং এই অপারেশনগুলো এতই সাকসেসফুল হয়েছিল যে 10 তারিখের ভিতরে সম্পূর্ণভাবে মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনী মেঘনা নদীর পূর্ব পার পর্যন্ত পৌঁছে যায়। এই যুদ্ধের ব্যাপারে কয়েকটি কথা না বললেই না, যেটা এয়ার ভাইস মাস্টার সুলতান মাহমুদ। আমরা 3 জন বাংলাদেশি বৈমানিক ছিলাম, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, এয়ার ভাইস মাস্টার সুলতান মাহমুদ এবং আমি, এবং ভারতীয় একজন বৈমানিক ছিলেন, উনি প্রশিক্ষকও ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট সিংলা।
এই 4 জনে আমরা অপারেশনগুলো চালাতাম হেলিকপ্টারে। এবং প্রায় যেটা কামরুল ভাই বললেন যে ৪৫ থেকে ৫০টা অপারেশন হয়েছিল এবং খুব এফেক্টিভ অপারেশন হয়েছিল। এর ভিতরে বিশেষ করে আমি এবং সুলতান মাহমুদ একটা বিপজ্জনক অপারেশনে পড়েছিলাম, যেটা পাকিস্তানিদের আক্রমণের মুখে। এটা ছিল ৬ তারিখে দুপুরবেলায়। আমরা মৌলভীবাজারে আর্মি পজিশনসগুলোকে অ্যাটাক করব, আমরা হুবার করছি অ্যাটাক করার জন্য। ঠিক ওই মুহূর্তে ওরা আমাদের উপর মেশিন গান ফায়ারিং শুরু করলো। অজস্র বুলেট, সে টিনের চালে বৃষ্টি বুলেট এরকম ঝমঝম করে শব্দ হয়, বুলেটগুলো ওইভাবে পার হচ্ছে আমাদের চারপাশ দিয়ে। কিন্তু এর পেছনে সুলতান মাহমুদের দৃঢ়তা এবং সাহসিকতা দেখে অবাক হতে হয়। তিনি প্রত্যুত্তরে আমাদের 14টা রকেট ফায়ার করা হলো, পাকিস্তানি স্থাপনায় প্রভূত ক্ষতি সাধন করা হলো। এরপর আমরা নির্বিঘ্নে ফিরে যাই এবং আমাদের এই বিমানগুলো অটার এবং হেলিকপ্টার এলিভেট 3 কখনো গ্রাউন্ডে থাকতে পারতো না। আমরা ফিরে যেতাম, আমাদের মেকানিকরা ওইটাকে আবার চেক করে সাথে সাথে আবার আরও 2 জন বৈমানিক আবার রওনা হতো। এইভাবে মানে অবিরাম অপারেশন চলতে শুরু করলো। এরপরে 7 তারিখ সকালবেলা আমাদের একটা সংবাদ আসলো যে ভারতীয় বাহিনী, মুক্তিবাহিনী এখনও তারা এস্টাবলিশ করতে পারছে না যে সিলেট মুক্ত হয়েছে কিনা। যেহেতু আমি এয়ারলাইনে ফ্লাই করতাম, এই এলাকা আমার ভীষণভাবে পরিচিত। ফ্লাইট লেফটেন্যান্ট সিংলা এবং আমি এবং ভারতীয় বিমান বাহিনীর যে অপারেশন ইনচার্জ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন চন্দন সিং, আমরা ভোর 6টায় 6:30টায় সিলেট বিমানবন্দরে হুবার করছি অবতরণ করবার জন্য। যেই মুহূর্তে আমরা টাচ ডাউন করেছি ঠিক তখনই আমাদের উপরে বাংকার থেকে মেশিন গান ফায়ারিং শুরু হয়। আমরা কোনোভাবে পুল আউট করে চলে আসতে পেরেছিলাম, কিন্তু আমাদের বিমানে প্রায় 10 থেকে 15টি বুলেট হিট হয়েছিল, কিন্তু বিমানের ক্ষতি সাধন হয়নি। আমরা নির্বিঘ্নে ফিরে আসলাম। এরপর বিভিন্ন অপারেশন চলতে লাগলো। আমরা সিলেট শহর এবং আশেপাশে অঞ্চলগুলোতে পাকিস্তানি কনভয়ের উপরে আক্রমণ করতাম। 9 তারিখে আমাদের যেহেতু পুরো এরিয়াটা আমাদের কন্ট্রোলে চলে আসলো, আমাদের বেস শিফট করা হলো আগরতলায়। 9 তারিখে আমরা আগরতলায় বেসটা শিফট করলাম। এখান থেকে আমরা এখন ঢাকার আশেপাশে কুমিল্লা এইসব অঞ্চলগুলোতে আমরা মুক্তি বাহিনী এবং ভারতীয় বাহিনীকে আমরা সাহায্য করতাম। 10 তারিখে আমাদের একটা সংবাদ এলো, একটা ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট বেইল আউট করেছে ঢাকায়, তাকে উদ্ধার করতে হবে। তখন ফ্লাইট লেফটেন্যান্ট সিংলা এবং আমরা 2 জনে ঢাকার কাছে এই দক্ষিণে জিঞ্জিরা এবং ওই অঞ্চলের কাছে চলে আসলাম। আমরা অনেক অনুসন্ধান করলাম, কিন্তু সেই বৈমানিককে আমরা আর লোকেট করতে পারিনি। ইতিমধ্যে যেটা আমি বলেছিলাম 10 তারিখের ভিতরে মেঘনার পূর্ব তীর পর্যন্ত আমাদের দখলে চলে এসেছিল। তখন আমরা দাউদকান্দি গিয়ে ল্যান্ড করলাম। ওখানে ভারতীয় বাহিনী অলরেডি পজিশন করেছে। তাদের কাছে সংবাদ নিয়ে আর কোনো সংবাদ পাওয়া গেল না। পরবর্তীতে আমরা শুনেছিলাম সেই বৈমানিককে রাজাকারের হাতে পড়ায় তারা তাকে হত্যা করে। এরপর দিন ছিল 11 তারিখ ডিসেম্বরে। ভৈরব ব্রিজটা তখন পাকিস্তানিরা উড়িয়ে দিয়েছে এবং ভারতীয় কনভয় এবং মুক্তিবাহিনীদের চলাচলে তখন বিঘ্ন সৃষ্টি হলো। তখন সিদ্ধান্ত হলো যে হেলিবর্ন অপারেশন করা, সৈন্যদেরকে হেলিকপ্টারে করে নরসিংদীর দক্ষিণে নামানো হবে। এরপর তারা পরবর্তীতে অগ্রসর হবে ঢাকার দিকে। হেলিকপ্টার যখন সৈন্যদের নামানো হচ্ছিল, তখন নরসিংদী থেকে পাকিস্তানিরা একটা, তখনকার দিনে ইপিআরটিসি বলা হতো, সে আমাদের বিআরটিসির বাস, এটা কোচে করে পাকিস্তানি সৈন্যরা তখন ওই অপারেশনে অ্যাম্বুশ করার জন্য অগ্রসর হচ্ছে। তখন আমাদের সংবাদ দেওয়ায় ফ্লাইটের বদরুল আলম এবং আমরা 2 জনে ঠিক ওই অবস্থানের উপরে থেকে পাকিস্তানিদের আক্রমণ করলাম এবং পাকিস্তানিরা ওইখান থেকে প্রতিহত করার পরে ওরা পরবর্তীতে খবর পেলাম 21 জন পাকিস্তানি সৈন্য, পাকিস্তানিদের খবর ইন্টারসেপ্ট করে পাওয়া গেল, নিহত হয়েছিল। 12 তারিখে নরসিংদী মুক্ত হলো
এরপর 57 ট্যাকটিক্যাল হেডকোয়ার্টার মেঘনা নদী পার হয়ে ঢাকার দিকে অগ্রসর মাউন্টেন ডিউ। ওরা ঢাকার দিকে, তখন ঢাকার চারিপাশে আমরা ঘিরে ফেললাম। এবং 12 তারিখের এই 11 তারিখের পরে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর আর কোনো যুদ্ধের প্রয়োজন হয়নি। এর জন্য অপেক্ষা করতে শুরু করলাম কবে পাকিস্তানিরা সারেন্ডার করে। 16 তারিখ সকালবেলায় আমরা এয়ারবেস সুলতান মাহমুদ, ক্যাপ্টেন আকরাম, আমরা সব যে কজন বৈমানিক ছিলাম কুমিল্লা গেলাম। ওখানে জেনারেল ওসমানী ছিলেন, উনিও আমাদের সঙ্গে আগরতলা হয়ে ইয়েতে গেলেন, কুমিল্লায় সার্কিট হাউসে। আমরা অপেক্ষা করছি পাকিস্তানিরা আত্মসমর্পণ করবে। দুপুর পেরিয়ে গেল, 2টো বাজে, কিন্তু তখনও করেনি। তা আমরা আবার যখন আগরতলায় ফিরে আসলাম তখন শুনলাম পাকিস্তানিরা সারেন্ডার করতে যাচ্ছে। তখন আমরা সুলতান মাহমুদের নেতৃত্বে, আমাদের এলিভেটেড ছিল 5টা সিট, 5 জন বসতে পারতো, কিন্তু আমরা সেই প্লেনে কিন্তু 7 জন 8 জন আমরা সেই প্লেনে চলে বসলাম সেই বিজয়ের আনন্দে। এয়ারবেস সুলতান মাহমুদ সেই হেলিকপ্টারটা পরিচালনা করছিলেন। এটা এয়ারবোন হচ্ছে না কিন্তু, কারণ আমরা আমাদের ওজনের এক্সিড করে গিয়েছি। তারপরে যাক প্লেনটা উড্ডয়ন করলো আকাশে। আমরা বিকেলবেলায় যখন ঢাকায় পৌঁছলাম তখন অলরেডি পাকিস্তানের সারেন্ডার করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অরোরা ছিলেন, ওনার নেতৃত্বে সকল নিয়াজি এই বিমানবন্দরে আসলে আমরা তখন ওখানে উপস্থিত। এবং জনগণের ভিতরে বিরাট সারা, এই যে 9 মাস তারা যে একটা অস্থিরতার ভিতরে ছিল, প্রত্যেকটা মুহূর্ত তাদের জন্য যে সিকিউরিটি প্রবলেম ছিল, যে কোনো সময় অনেক কিছু ঘটে যেতে পারে, যেটা আমাদের ছিল না। আমরা হয়তো পাকিস্তানিদের প্রতিহত করব, আমাদের মনোবল ছিল অন্যরকম, কিন্তু সেই ভয়টা ছিল না, যেটা বাংলাদেশের জনগণের এই 9 মাস তারা প্রত্যেকটা মুহূর্ত তারা সে মানসিক যাতনায় ছিল। তাদের যে সেই মুক্তির যে একটা আনন্দ সেদিনকে দেখতে পেলাম। এরপরে সিদ্ধান্ত হলো আমাদের যে এখন দেশ গঠনের কাজে কিভাবে এগোনো যায়। আমরা আমাদের যার যার ফিল্ডে তখন কাজ করা শুরু করলাম। এয়ারবেস মার্শাল খন্দকার সাহেব আমাদেরকে উনি ইনভাইট করলেন বাংলাদেশ বিমান বাহিনীতে জয়েন করার জন্য অ্যাজ ফ্লাইট লেফটেন্যান্ট। আমরা দেখলাম আমাদের যে পেশা ছিল এয়ারলাইনের, আমরা ওটাতে ফিরে যাওয়াই ভালো। তখন পরে যখন বিমান গঠন হলো তখন আমরা বিমানে ফিরে আসলাম। এরপরে 2007 সালে আমরা অবসর গ্রহণ করেছি বিমান থেকে। আচ্ছা, এখন ভাই ওই ট্রেনিং পর্যায়ে আপনার কিছু বলার আছে? ওই যে আপনি যে প্রশ্নটা করলেন ওইটার সম্বন্ধে, যে সিভিলিয়ান হিসেবে কিভাবে, ওইটাই বলি। এয়ারফোর্স হওয়ার পরে 6 জন আমরা সিভিলিয়ান পাইলট বলতে ছিলাম। তা আমাদের এই ধরনের আগ্নেয়াস্ত্র চালানো সব এইসব, তারপরে মার্চ করা, এটা কোনো কিছুই আমাদের মানে জানা ছিল না। তো সুলতান সাহেব, এভিএম সুলতান, উনি ওসি আমাদের ছিলেন। প্রত্যেক দিন বিকেলবেলায় মার্চ, তারপরে 303 রাইফেল, স্টেন গান, রিভলভার দিয়ে এইসব প্র্যাকটিস করাতেন আমাদেরকে। এগুলো বেশ অনেক দিন চলেছিল। আর ফ্লাইংয়ের পার্টটা ছিল আমাদের মেইনলি, যেটা বললো একটু আগে, আমাদের আমি যে জাহাজটা ফ্লাই করতাম ওটার পিছনে যেটা আছে। আচ্ছা, আমাদের ওই চট্টগ্রাম আচ্ছা, আমি যেটা বলছি, কমলপুর থেকে আমরা এই সন্ধ্যের আগে, কিছুটা আগে রওনা দিই অপারেশনের জন্যে, টু রিচ চিটাগং, টিওটি বলে টার্গেট, 12টায় চিটাগংয়ের উপরে। কোন টার্গেট? আমাদের টার্গেট ছিল হচ্ছে ফিউল রিফাইনারির পাশে বিরাট বিরাট ফিউল স্টোরেজ, বড় বড়, এয়ারপোর্টের কাছে এবং বন্দরের পাশেই বলতে গেলে এইটা হচ্ছে আমাদের টার্গেট, মেইন টার্গেট। টার্গেটটা এই জন্য করা হয়েছিল যাতে ফিউলটা মেন ডিস্ট্রয় করে দিলে এদের ফিউল স্টারভেশনে যদি কিছু হয় আর কি। তো এইভাবে টেক অফ করলাম। টেক অফ করে আমাদেরকে প্রথমে হাই অল্টিটিউডে ইন্ডিয়ান টেরিটরির ভিতরে 3 থেকে 4 হাজার ফিট উপরে উঠে যখন বাংলাদেশে ঢুকি ফেনী কাছে
আমরা অ্যাভিয়েশন ইয়েতে বলে যে রিভার মাউথ, ওইটাকে হিট করি। ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 500 ফিটে নেমে চলে আসি, সো দ্যাট পাকিস্তানের রেডার যাতে আমাদের ডিটেক্ট না করতে পারে। ওইটা হিট করার পরে তখন নেভিগেশন ওয়াজ ইজি, একদম কোস্ট ফলো করে করে চিটাগংয়ের দিকে যাওয়া শুরু করলাম। রাত হয়ে গেছে তখন, ভালোই রাত, লাইটেড ছিল বাঁদিকে দেখি। সীতাকুণ্ডুর পরেই দেখি ডার্ক, ব্ল্যাক আউট করে দিয়েছে ওরা। সীতাকুণ্ডুর পরের থেকে চিটাগং ওয়াজ ডার্ক। ফ্লাই করছি করে তারপরে আমাদের সুবিধা ছিল, বিকজ আমরা এইসব জায়গায় ফ্লাই করতাম, তো আমাদের খুব নগদর্পণে ছিল জায়গাটা। কিছুক্ষণ ফ্লাই করার পরে দেখি রাইটে সাগরের ভিতরে সব আউটার অ্যাঙ্কারে যে শিপ দাঁড়িয়ে আছে, তারা কিন্তু ব্ল্যাক আউট করে, তারা সব লাইট জ্বালিয়ে। তখনই বুঝলাম যে ঠিক বাঁদিকে তাকালাম, তাকিয়ে দেখি যে একদম ক্লিয়ার মুনলিট নাইট, চাঁদনির রাত। ফুলমুনি ছিল সেই সময়, 3 তারিখের রাত্রে, 4 তারিখে পড়ে যায়। একবার ক্লিয়ারলি সব টার্গেট আমরা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে আমরা ক্লাইম করে উঠে গেলাম 2000 ফিটে। উঠে এম করে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, বলা হলে একটা রান দিতে পারবো, দিয়ে চলে আসতে হবে। এবং সেই জন্যে স্যালভো বলে একটা পজিশন ছিল, রকেট 14টা রকেট একসাথে বেরিয়ে যাবে। তা আমরা এক্সাইটমেন্টে স্যালভো আর দিইনি, পেয়ারে চলে গিয়েছে, মানে 2টো করে রকেট যাবে। ফায়ার করলাম, ফায়ার করার সঙ্গে হিটও করেছে, একেবারে বল অফ ফায়ার। কিন্তু পরে খেয়াল করে দেখি যে আমরা স্যালভো দিইনি। আলম আর আমরা ডিসাইড করলাম যে না, আর একটা রান দেবে। সেই সময় করলো কি, এরা অ্যান্টি এয়ারক্রাফট ফায়ারিং শুরু করে দিয়েছে। এর পিছনে ঘটনাটা বলি। প্রথমে ফায়ার করিনি, কারণ হচ্ছে পরে শুনি যুদ্ধের পরে যে এরা এক্সপেক্ট করছিল যে একজন পাকিস্তানের জেনারেল আসবে এবং ওই প্ল্যান প্রোটেকশনের জাহাজে করে। প্ল্যান প্রোটেকশন জাহাজ অনেকটা এই জাহাজের মতনই, এই জাহাজে আসবে। তারা ভেবেছে বুঝি ওই জেনারেল সাহেব আসছে, কিন্তু যখন ফায়ার করে ফিউয়েল ডাম্পে আগুন লেগে গিয়েছে তখন বুঝতে পারলো যে না, দ্যাট ওয়াজ নট দ্য এয়ারক্রাফট। প্রচণ্ডভাবে ফায়ারিং। নেভির জাহাজ কিছু ছিল, ওইখান থেকে ফায়ার করছে, মানে তারা টার্গেট দেখতে পারেনি আন্দাজে, তো ন্যাচারালি ডাইরেক্ট হিট হয়নি। সেকেন্ড রানে আমরা স্যালভো দিয়ে সম্পূর্ণ সব রকেটগুলো মানে ফায়ার করলাম। এবং ইট ওয়াজ এ কোয়াইট, বলবো যে আমাদের প্র্যাকটিসের জন্য হয়েছে, এবং সবগুলো হিট করেছিল, সবগুলো হিট করেছে। এবং বিরাট একটা ইয়ে ফায়ার, বুঝে চিন্তাই করা যায় না। সরি, হ্যাঁ, সম্পূর্ণটাই। এবং এটা কিন্তু পরের দিনকে বিবিসি নিউজে আমরা যখন ফিরি সেই সময় শুনছিলাম, বিবিসি নিউজে দিয়েছে। আচ্ছা, এইটা করার পরে তারপরে আমরা ওই ফায়ারের ভিতর দিয়ে সামহাউ উই ম্যানেজ টু স্কেপ, এসে আবার লো ফ্লাই করে ওই সেম ওয়েতে আসলাম, রিভার মাউথ দিয়ে ঢুকলাম। এবং আসাটা ডিফিকাল্ট ছিল নেভিগেশন, কারণ কোনো মানে একদম কমপ্লিটলি ডিয়ার নেভিগেশন, আমরা অ্যাভিয়েশন নিতে বলি ডেড রেকনিং নেভিগেশন এটাকে বলা হয় সেই হিসেবে। এবং আমাদের রিকভারি এয়ারফিল্ড ছিল কুম্বিগ্রাম, কৈলাস শহর না, কুম্বিগ্রাম, ফিরত আসার, হ্যাঁ, এয়ারফিল্ড ছিল কুম্বিগ্রামে। তো কুম্বিগ্রাম আরও দূরে, হ্যাঁ, আরও পূর্ব দিকে। তো সেইখানে সামহাউ আমরা মানে ম্যানেজড টু না ঠিক কোনো একেবারে। আচ্ছা, তারপরে ইন্ডিয়াতে ঢোকার পরে তারপরে দেখো নেটগুলো সার্কেল করছে আমাদের মাথার উপরে। আচ্ছা, নামলাম, নামার পরে তারা কিন্তু ইন্ডিয়ান যারা অফিসার এবং এয়ারম্যান ছিলেন সকলেই কিন্তু খবর পেয়ে গিয়েছে দ্যাট ওয়াজ এ সাকসেসফুল অপারেশন, ওই বিবিসি নিউজ শুনে আর কি। এবং এখানে শামসুল আলম এতটা এক্সাইটেড হয়ে গেছে, সে জ্বরে পড়ে গেল সে। খুবই মানে এক্সাইটেড ছিল সে। এবং এটি হচ্ছে আমাদের প্রথম অপারেশন। গুড লাইন অপারেশনে ছিলেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ এবং ক্যাপ্টেন বদরুল আলম। ওই অপারেশনটা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ খুব আবেগের সাথে বলেন যে জাহাজের বা প্লেনের ভারসাম্য, ভর, সেন্টার অফ গ্র্যাভিটি একটা গুরুত্বপূর্ণ জিনিস।
যেমন ওনারা বলছিলেন যে বেশি লোক তুলে ফেললাম তো জাহাজ এয়ারবোর্ন হতে পারছে না। তো আপনি বেশি আপনার টেক অফ ওয়েট যা আছে আপনি তার বেশি নিতে পারবেনই না। তো এটা যেহেতু ভারতীয় জোরহাট বেজের স্টেশন কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন চন্দন সিং এবং ওনার অধীনস্থ অফিসাররা এবং এয়ারম্যানরা অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব অর্পিত হয়েছে বলে না, তারা দায়িত্বের বাইরেও আমাদেরকে সহযোগিতা করছে। এই যে বলছেন যে সকালবেলা মিশনে যাবেন, রাত 2টার সময় এসে ডাইনিং টেবিলে শুয়ে ঘুমাচ্ছেন, পাছে দেরি হয়ে যায়, এটা 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 দায়িত্বের বাইরের কাজ। তো তেমনি করে এই হেলিকপ্টারটার মধ্যে 1 ইঞ্চি পুরো একটা স্টিল প্লেট পায়ের নিচে রাখা হলো, যে নিচে থেকে যদি রাইফেল বা স্মল আর্মসের গুলি আসে যেন না লাগে। কিন্তু এটার ওজন তো সাংঘাতিক, আপনি বাড়তি ওজন দিচ্ছেন। তারপরে একটা 360 ডিগ্রি মানে চারিদিকে ঘুরতে পারে 360 ডিগ্রি ট্রাভার্সিং একটা মেশিন গান বসানো হবে পিছনে, এখানে প্যাসেঞ্জার হবে, এটার ওজন এবং পুরা তেল নিয়ে মোট করা জাহাজের সেন্টার অফ গ্র্যাভিটি। এবং আগরতলা থেকে যখন উনি বলছেন যে আমি এয়ারবোর্ন হতে পারছি না, এয়ারবোর্ন একবার হতে পারলে আমি চলতে পারবো, এয়ারবোর্ন হতে পারছি না বলে বহু কষ্ট করে এয়ারবোর্ন হলো। এয়ারবোর্ন হয়ে উনি বলছেন যে যেহেতু ওই যে রাডার ডিটেকশন অ্যাভয়েড করা প্লাস গ্রাউন্ড দেখে, যেহেতু কন্ট্রোল টাওয়ারের সাথে কোনো যোগাযোগ নাই ভূমি দেখে, উনি বলছেন যে ভাগ্য বলো এই 3 তারিখ দিবাগত রাত, মানে বাংলায় যেটাকে দিবাগত রাত, প্রচণ্ড জ্যোৎস্না ছিল, মানে সবই মাটিতে দেখা যাচ্ছিল, পরে উঠতে অসুবিধা হচ্ছিল না। কিন্তু এক পর্যায়ে উনি বললেন যে নিচে পাহাড় এবং ঘন গাছপালা সবুজ, এবং একটু উপরে উঠলেই যেহেতু 3 ডিসেম্বর দিবাগত রাত, ঘন কুয়াশা, নিচে আর তারা দেখা যায় না, নিচে গ্রাউন্ড না দেখলে বা ভূমির দেখে ওনাকে চলতে হচ্ছে। উনি বললেন যে আমি এক পর্যায়ে কুমিল্লা দাউদকান্দি রাস্তার উপরে যে ইলেটগঞ্জ একটা জায়গা আছে, ওখানে একটা ব্রিজ ছিল, মুক্তিযোদ্ধারা এই ব্রিজটাকে ভেঙে ফেলে। উনি বলে যে এক পর্যায়ে আমি ব্রিজটা দেখতে পেলাম, ওই ব্রিজটা দেখে উনি তখন নিজের অবস্থান উপলব্ধি করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে ঢাকাগামী যে রাস্তাটা ওটা ধরেই উনি নারায়ণগঞ্জের গোদনাইরে তেলের ডিপোতে যাবেন। এবং ওই রাস্তাটা এক পর্যায়ে শহীদ নগরের একটা জায়গা আছে, ওখানে একটা রেডিও রিলে টাওয়ার আছে অনেক উঁচু, উনি জানতেন না, তো এগুলা খুব পরিচিত না এই এলাকায়, তো উনি ওটার সাথে ধাক্কা লাগতে লাগতেও লাগেননি, কোনোভাবে বেঁচে গেলেন। এরপরে উনি আসলে শীতলক্ষা নদী পার হবেন এবং হঠাৎ করে উনি আবিষ্কার করলেন, যেটা ওনার আগের পরিকল্পনায় ছিল না, বিবেচনায় ছিল না, যে 33,000 কেভির হাই টেনশন ওয়্যার নদীর উপর দিয়ে, এবং যত ছোটই হোক, যত ধীর গতি হোক, একটা হেলিকপ্টার আকাশে উঠছে এবং তারও গতি 100 মাইলের উপরে, এবং এই প্রতি সেকেন্ড 1 সেকেন্ডের চিন্তা ভাবনায় উনি সিদ্ধান্ত নিলেন যেটা উপর দিয়ে যাবেন না ওটা নিচে দিয়ে যাবেন। নিচে দিয়ে যাওয়াটা রিস্কি, কারণ তার নিচে পানির সাথে বাড়ি রাখতে পারেন। উনি ওই হাই টেনশন ওয়্যারের নিচে দিয়ে আসলেন, এসে উনি বলছেন যে আমি গোদনাইর পেয়ে গেলাম। পেয়ে যে উনি একটা পেয়ার, এই পাশে একটা রকেট পড, এই পাশে একটা রকেট পড, এবং এখানে 7টা রকেট, এখানে 7টা রকেট। যে জিনিসটা ক্যাপ্টেন আকরাম বীরুত্তম আমাদেরকে জানালেন বা এবং ক্যাপ্টেন সাহেব জানালেন যে একটা প্লেনের মধ্যে খালি গোল চিহ্ন এইমিং করে রকেট লাগালে আপনি ইলেকট্রিক্যাল ফায়ার করবেন, তাহলে আপনার পয়েন্ট অফ এইমে যে তো রকেটটা লাগবে, এটা নিশ্চয়তা কি? কাজে এই যে পয়েন্ট অফ এইমে যে আপনার রকেট লাগবে, এটার জন্য তো যে প্রক্রিয়াটা অবলম্বন করতে হয় সেটাকে সামরিক ভাষায় বলে হারমোনাইজেশন, যে আমি যেখানে এইম করবো সেখানে ফায়ার করলে গুলিটা সেখানে যাবে। তো কাজে পয়েন্ট অফ এইমের সাথে আপনার হারমোনাইজ করতে হবে, এগুলো সব করা হয়েছে। এবং উনি এসে বললেন যে আমি নিশ্চিত হওয়ার জন্য একটা পেয়ার ফায়ার করলাম, মানে এই পাশ থেকে একটা রকেট, এই পাশ থেকে একটা রকেট। এবং গোদনাইল সেই রণকৌশলগত বিবেচনা ওনারা বললেন যে তেল যদি না থাকে, এভিয়েশন ফুয়েল জেট A1, এই ফুয়েলটা যদি না থাকে পাকিস্তানের সেভার জেট এবং হেলিকপ্টারগুলো উঠতে পারবে না। কাজে উৎস বলে আঘাত করার উদ্দেশ্যে এই তেলের চিটাগংয়ে এবং গোদনাইলে প্রথম মিশনটা করা হয় তেলের ডিপোতে, যে সার্বিক পাকিস্তানিদের যুদ্ধের উপরে নেতিবাচক প্রভাব যেন নিশ্চিত করা যায়। উনি বললেন যে আমি যখন পেয়ার ফায়ার করলাম তখন দেখলাম যে পুরা অন টার্গেট এবং পুরাটা তেলের ডিপো
আগুনের বিরাট শিখা। এবং এখানে বলে রাখা দরকার যে কিছু প্রচার লিফলেট, প্রোপাগান্ডা লিফলেট ছিল, যেটা বস্তার মধ্যে একজন ফ্লাইট সার্জেন্টকে বলা হয়েছিল যে যখন বলবো এটা গিফটটা খুলে বস্তাটা ফেলে। উনি যখন পেয়ার ফায়ার করলেন, সমস্ত ইয়েতে আগুন জ্বলছে, উনি ঘুরে এসে এবার আরও নিচু দিয়ে, মানে অল্টিটিউড আরও নিচু দিয়ে এসে, তখন তো আবেগটা বিরাট ব্যাপার, সাফল্যজনক একটা অপারেশন, প্রথম অপারেশন, এতদিনের প্রশিক্ষণ, এতদিনের কষ্ট প্রমাণ করবার সময় এখন। এবং উনি বললেন যে কিছুটা বোকার মতো আবেগে আমি অনেক নিচে দিয়ে এসে যখন বাকি ছয়টা মানে স্যালভো ফায়ার সবগুলা রকেট পর থেকে একসাথে করলাম, বলে যে তখন আরও বাকি যে দামগুলো ছিল সেগুলোতে আগুন ধরে আগুনের শিখা এত উপরে উঠলো যে আমার হেলিকপ্টার ধরা পড়ে যাচ্ছিল আগুনের শিখার মধ্যে। এবং ওই ফ্লাইট সার্জেন্ট যে বস্তাটা লিফলেট ছিল ওটা গিফট না খুলে ভয়ে তাড়াতাড়ি বস্তাটা ফেলে দিই। এবং ওনার ফিরতে খুব একটা অসুবিধা হয় না, উনি বলেন যে ফিরতে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যে জিনিসটা আগেও আমরা বললাম যে আমাদের এই অটারটা এবং একটা হেলিকপ্টার, ছোট্ট দুইটা জাহাজ একটা বিমান বাহিনীর যুদ্ধের জন্য কিছুই না বলতে গেলে, আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। এবং ভারতীয় বিমান বাহিনীর কাছে আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, আমাদের দেশপ্রেম, আমাদের আন্তরিকতা আমরা প্রমাণ করতে পেরেছিলাম। এমনি এই অপারেশনে যদি আপনারা সমস্যা ফেস করতেন, একটাই তো সমস্যা, কিন্তু কোনগুলো আপনাদের মজার করতো বেশি? সমস্যা মানে আমাদের এই প্রত্যেকটা অপারেশনে ছিল সুইসাইডাল অপারেশন, কিন্তু জাপানিজদের যে কামিকেইজ অপারেশনের মতো ফিরে আসার কথা না কিন্তু কোনোটাই। তো তারপরেও আমাদের যেহেতু আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য, নিরীহ জনগণের জন্য আমাদের চিন্তা ছিল বলে আমরা এটা করতে পেরেছি। এখন যদি করতে বলে এখন আমরা পারবো না, এগুলো করতেই পারবো না। অ্যাকচুয়ালি সমস্যা কিছু ছিল না, সত্য কথা বলতে কি যেটা ছিল, কারণ আমরা সেই সময় যে স্পিরিটে যুদ্ধটা করছিলাম, সমস্যায় মনে হতো না। আচ্ছা, এই প্রথম অপারেশনের পরে আমরা ম্যাক্সিমাম এরিয়া আছে সিলেট, মানে আমাদের অপারেশন এরিয়া ছিল। তা হতো কি আমাদের যারা ছিলেন, মানে বাংলাদেশের যারা এয়ারম্যান টেকনিশিয়ান অ্যান্ড অল দ্যাট, এরা সত্যি মানে আমি বলতে হয় যেভাবে মেনটেন করেছে জাহাজগুলো, তখন তারাই করতো, কিন্তু রিফুয়েলিং টিফুয়েলিং এভরিথিং, ক্লিয়ারেন্স, টেকনিক্যাল ক্লিয়ারেন্সের সব কিছুই। এটা সত্যি প্রচণ্ড, মানে এরকম দক্ষতা খুব কম দেখা যায়। কারণ আমরা ফিরে আসছি অপারেশন করে, তারপর কিছুক্ষণ পরেই ইন্ডিয়ান স্পটার জাহাজ বলে এগুলোকে, ওরা বলতো যে কনভয় অমুক জায়গাতে পাস করছে, সঙ্গে সঙ্গে যেতে হবে, না নিলে কনভয় চলে গেলে তার ধরতে পারবো না। তো এই যে মানে সময়, এইটার ভিতরে জাহাজ রেডি করে ডিসপ্যাচ করানো সত্যি মানে চরম দক্ষতা। এক্স্যাক্ট আমি বলতে পারি ঠিক ওই রকম, টোটাল বোধহয় 45টা, যেটা আপনি বলছিলেন 46টা। আমার কাছে লগবুক ছিল, এই লগবুকটা আমার কাছে নেই, আছে হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। ব্যক্তিগতভাবে আমরা এক একজনের 10 থেকে 12টা অপারেশন করেছি। হ্যাঁ, একটা জিনিস এখানে বলে রাখা ভালো যে এতক্ষণ আমরা যা শুনলাম সেটা হচ্ছে বাংলাদেশের পূর্বাঞ্চলে যুদ্ধগুলা আমাদের বিমান বাহিনী, সেটা কেন প্রশ্ন থাকতে পারে যে আমরা উত্তরে কেন গেলাম না, পশ্চিমে কেন গেলাম না, বা দক্ষিণে কেন গেলাম না। যেহেতু প্রত্যেকটা জাহাজের তেল কতটুকু নিতে পারে সেটা সীমাবদ্ধতা আছে, যার উপর নির্ভর করে রেঞ্জ। হ্যাঁ, কাজে আমরা বেসগুলো ছিল বাংলাদেশের পূর্বাঞ্চলে, ভারতের সীমান্তবর্তী জায়গাগুলোতে। কাজে উঠে যে যশোরে অপারেশন করবে, উত্তরবঙ্গে অপারেশন করবে, সেই রেঞ্জ ছিল 945 মাইল রেঞ্জ ছিল এই অটারটা, আর 330 মাইল রেঞ্জ ছিল এলিট হেলিকপ্টারটা। অর্থাৎ যে আসতে হবে এবং কিছু তেল সবসময় রিজার্ভ রাখতে হয় যে কখনো বিপদ আপদের জন্য। কাজেই সেই প্রশ্ন জবাব এটাই বলতে হয়। আরেকটা জিনিস এখানে বলা আবশ্যক যে আমাদের DC-3টা আজকে নাই। DC-3টায় বাংলায় বড় করে লেখা ছিল বাংলাদেশ বিমান বাহিনী। স্বাধীনতা উত্তরকালে বঙ্গবন্ধু এসে যখন বললেন যে আমাদের কোনো বিমান নাই, তখন
বাহিনী শব্দটাকে ব্রাশ দিয়ে রং দিয়ে মুছে দেওয়া হলো, তো রইল বাংলাদেশ বিমান। সেই থেকে কিন্তু বাংলাদেশ বিমানেরও জন্ম। আপনাদের এই অপারেশনগুলো আমাদের মুক্তিযুদ্ধকে মানে আমরা তো জানি আর প্রভাবিত করেছিল, আপনারা কি বুঝতে পারছেন যে এটা কি কতটা প্রভাবিত করেছে মানুষের মডেলকে বা হ্যাঁ, মানুষ তো এই অপারেশনগুলো সম্বন্ধে জানতো এবং তারা যে এই যে 9 মাস বললাম যে অত্যাচারিত ছিল, প্রত্যেকটা মুহূর্ত তাদের ইনসিকিউরিটি ভুগছিল। তা আমাদের উদ্দেশ্যই ছিল তো ওদেরকে ক্লোজ সাপোর্ট দেওয়া, মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী, এবং প্রত্যেক দিনই মানে ওরা অগ্রসর হচ্ছে এবং পাকিস্তানিদের ওই ত্বরান্বিত করেছিল আমাদের বিমান বাহিনীর অপারেশনগুলোতে। যার জন্যে 4 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আমরা ওদেরকে মেঘনা নদী পার করতে পেরেছিল, পাকিস্তানের বিতাড়িত করতে পেরেছিল। আমাদের সংবাদ পত্রিকা শেষে আসছে এমনি এই বিমান অপারেশনের আর কোনো দিক যদি বলেন, কোনো কিছু মনে আছে, কোনো আনন্দ এই অপারেশন ছাড়া দিকে আপনাদের জলবাহিনী যোদ্ধাদের একটা বলি যে একটা মানে রুটিনের বাইরে কাজ। সব কিছুই কি আছে? হ্যাঁ, এটা হয়েছিল কি, এটা কয় তারিখ হবে, কলকাতা গেলাম 12 তারিখে। 12 তারিখের পরে ছিল। আমরা তখন আগরতলায় আছি, আমাদের অপারেশন ইজ ক্লোজ। আচ্ছা, কিন্তু আমরা জানি যে পাকিস্তান এয়ারফোর্স ডাউন, কোনো জাহাজই নেই। তখন আমরা কয়েকজন মিলে ভাবলাম যে অনেকদিন ধরে তো কলকাতা যাওয়া হয়নি, কলকাতায় যাই চিন্তা করলাম, কিন্তু ওসিকে বলিনি, মানে সুলতান সাহেবকে, এভিএম সুলতানকে বলা হয়নি। আমরা ভোরবেলা উঠে জাহাজ নিয়ে টেক অফ করে ব্যাস রওনা দিয়েছি, রওনা দিয়ে কলকাতার দিকে। এবং সঙ্গে নিয়েছিলাম প্রচুর নিউজ পেপার। এই নারায়ণগঞ্জের উপর দিয়ে যাওয়ার সময়, পাশে নারায়ণগঞ্জের সাউথ দিয়ে যাওয়ার সময় আমরা ওই লো ফ্লাই করে নিউজ পেপারগুলো ড্রপ করতে করতে যাই। হ্যাঁ, ইন্ডিয়ান নিউজ পেপারগুলো এই করে কলকাতায় গেলাম। কলকাতায় গিয়ে থিয়েটার রোডে সকলের সাথে দেখা সাক্ষাৎ, আমাদের পরিচিত বেশ কয়েকজন ছিল, তাদের সাথে দেখা টাক্কা করে সন্ধ্যের পরে যখন ফিরে আসার পরে আগরতলায় দেখি একটা তুলকালাম কাণ্ড, হইচই ব্যাপার। কী ব্যাপার? যে আমরা লস্ট, উই আর শট ডাউন বাই পাকিস্তানিজ আর নট, সার্চ অ্যান্ড রেস্কিউ বেরিয়ে যাবে, এই অবস্থা। মানে আমরা বলে যাইনি তো। তারপরে শুরু হলো সুলতান, এভিএম সুলতানের বুলশিটিং, আমাদেরকে একবারে এত বোকাঝোকা, মানে লাইন ধরে দাঁড় করিয়ে। তবে ফেরার পথে নারায়ণগঞ্জের উপরে সন্ধ্যায় অ্যান্টি এয়ারক্রাফট গানফায়ার দেখা যাচ্ছে, ট্রেসারগুলো দেখা যায়। আমাদের অ্যাটাক হচ্ছে। এই আমাদের এই এয়ারফোর্সের এই প্রথম দিকের অপারেশনে সুলতান মাহমুদ সাহেবের একটা বিরাট অবদান ছিল। বিরাট অবদান। Definitely. ওনার মুক্তিযুদ্ধে যোগদান করাটাই একটা বিরাট ব্যাপার। কিন্তু উনি পাকিস্তান এয়ারফোর্স থেকে করাচি হয়ে কলম্বো এসেছিল। কলম্বোর থেকে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই এই তদানীন্তন ইস্ট পাকিস্তানে। মাছের ট্রলারে করে কলম্বোর থেকে চিটাগং এসেছিলেন। হ্যাঁ, তারপরে ঢাকায় আসেন। ঢাকায় এসে যে মুক্তিযুদ্ধে যোগদান করবেন সেটাও খুব ডিফিকাল্ট ব্যাপার। যেরকম এয়ার বেসম্যান খন্দকার সাহেবরা সেকেন্ড অ্যাটেম্পে সম্ভবত পার হতে পেরেছেন। উনি যখন দাউদকান্দি দিয়ে বাসে করে পার হচ্ছিলেন, হি ওয়াজ আইডেন্টিফাইড, এই সুলতান মাহমুদ। উনি তখন মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পার হয়ে তারপরে সে আগরতলায় যায়। এবং সুলতান মাহমুদ তখন ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ হ্যাঁ, ইসকর্নেটেড। কর্মীরা পরে হলো। না না, ফ্লাইট লেফটেন্যান্ট। উনি প্রথমে অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে স্থল বাহিনীর সাথে উনি যুদ্ধ করেন এবং চট্টগ্রামের মদিনাঘাট পাওয়ার স্টেশন উনি ধ্বংস করেন ওনার নেতৃত্বে, এবং সেখানে উনি গুলিতে আহত হন এবং ওই মদিনাঘাট রেইডের জন্যই উনি বীরত্তম পান। এবং উনি যুদ্ধাহত, হাঁটতে পারেন না, হাতে স্টিক নিয়ে এই যুদ্ধে খালি অংশগ্রহণ করেননি, ওনাকে কিলো ফ্লাইট। আমরা যে জিনিসটা আলোচনায় উঠে আসেনি সেটা হচ্ছে যে আমাদের যে বিমান বাহিনীর যে এমব্রিয়নিক এয়ারফোর্স বা এই যে ক্ষুদ্র বিমান বাহিনী, সেটার নাম ছিল কিলো ফ্লাইট। কেন কিলো ফ্লাইট? যেহেতু 3টা ব্রিগেড যখন আমাদের গঠন করা হয়, তখন ব্রিগেড
কমান্ডারদের ইংরেজি নামের আদ্যাক্ষর দিয়ে ব্রিগেডগুলোর নামকরণ করা হয়, যেমন জেড ফোর্স ব্রিগেড, কে ফোর্স ব্রিগেড, মেজর লেফটেন্যান্ট কর্নেল খালেদ মোশাররফের নামে, লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহর নামের আদ্যাক্ষর দিয়ে এক্স ফোর্স ব্রিগেড, লেফটেন্যান্ট কর্নেল জিয়ার রহমানের ব্রিগেড জেড ফোর্স ব্রিগেড। তখন এয়ার ভাইস মার্শাল খন্দকার ডিপ্টি চিফ অফ স্টাফ অ্যান্ড চিফ অফ স্টাফ বাংলাদেশ এয়ারফোর্স, ওনার নামের আদ্যাক্ষর কে দিয়ে এই কিলো ফ্লাইট করা হয়। এটাও আমাদের খন্দকার খন্দকার খন্দকারের কে দিয়ে কিলো ফ্লাইট করা হয়। আচ্ছা, এমনি মুক্তিযুদ্ধের সম্বন্ধে যদি আর কিছু বলেন, আপনাদের এয়ারফোর্স প্রায় হয়ে গেল আর এই সুলতান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ উনি যে আহত হয়েছিলেন এই ব্যথা পা নিয়ে কিন্তু হেলিকপ্টার অপারেশন উনি চালিয়ে গেছেন, কিন্তু লাঠি বা ভর দিয়ে হাঁটতেন, কিন্তু ফ্লাই করতেন ওইভাবে সেই আহত পা নিয়ে, এরকম তার মনোবল ছিল। এটা একটা কথা এমনি আপনার আলোচনায় আসলো, কিন্তু নানা রকম তথ্যই আমরা পড়ি। একটা পড়েছিলাম যে ওই 16 ডিসেম্বরে ওসমান সাহেবকে সিলেটে নামানো, জানি অবশ্যই আপনি বলছেন আপনারা কুমিল্লা একটা ছিলেন। না, আমরা সকালবেলায় কুমিল্লা এসেছিলাম, তখনও তো সারেন্ডার হয়নি, আমরা ফিরে গেলাম আগরতলায়। আগরতলায় ল্যান্ড করার পরে পরেই খবর এলো যে পাকিস্তান সারেন্ডার করতে যাচ্ছে। ঢাকা আসার কোনো চেষ্টা না, উনি চলে গেলেন, উনি কর্নেল রব এবং বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল ছিলেন এডিসি জেনারেল ওসমানী, এনরা চলে গেলেন ভারতীয় বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে সিলেটে। যাবার পথে ফেঞ্চুগঞ্জে শটডাউন হয় ওই হেলিকপ্টারটা। তো আর আমরা চলে আসলাম ঢাকাতে। ওই যদি ফর্মাল প্রশ্ন শেষ, আপনি কি বলবেন? বুঝেছেন মোবাইল না আপনি কি বলবেন? না বাস এই কিন্তু কিন্তু আমি 1995 সালে ইংল্যান্ড থেকে একটা সামরিক দল, ওনার দলনেতা ছিলেন এয়ার ভাইস মার্শাল গর্ডন। তো আমি সেগুনবাগিচে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে ওনাকে একটা প্রেজেন্টেশন দিল। রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজের ডিএস ডাইরেক্টিং স্টাফ অর্থাৎ ইনস্ট্রাক্টর। তো আর্মি, নেভি, এয়ারফোর্স, সিভিল আছে, বাট যেহেতু দলনেতা বিমান বাহিনীর এবং নিয়াজির যে অপারেশনাল ম্যাপটা সেটা মুক্তিযুদ্ধ জাদুঘরকে দেওয়া হয়েছে, ওইটা লাগানো আছে। ওইটার উপরে আমি দ্য বার্থ অ্যান্ড ব্যাটলস অফ বাংলাদেশ এয়ারফোর্স একটা প্রেজেন্টেশন দিলাম 1995 সালে। এবং আমার মনে আছে, আমি বলার আগে আমি বলছিলাম যে আমি বিমান বাহিনীর কেউ না, 71-এ আমি বিমান বাহিনী ছিলাম না। যা কিছু আমি বলছি তা আমার সংগ্রহ এবং গবেষণার ফল। যাক, তারপরে যা বলার বললাম। এবং এয়ার ভাইস মার্শাল গর্ডন এসে আমাকে বুকে জড়ায় ধরলেন, বলে মেজর তুমি ইনফ্যান্ট্রি সোলজার হিসাবে বিমান বাহিনীর তোমার এয়ারফোর্সের এত কিছু কেমনি জানো? আমি স্যার আমার শখে আমি জেনেছি। তখন বললো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাল্টাতে আমাদের এরকম 3টা জাহাজ ছিল। একটার নাম ছিল প্রাইড, একটার নাম ছিল গ্রেস, আর একটা নাম আমি ভুলে গেলাম। বলে 3টা জাহাজ এরকম দুঃসাহসিক অভিযান করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাই আমি বললাম স্যার তফাৎটা হচ্ছে যে আপনাদেরটা সবাই জানে, আমাদেরটা এত লোক জানে না। আমরা এর চেয়ে কম সাহসের সাথে আমাদের বৈমানিকরা এবং কম আন্তরিকতার সাথে আমাদের এয়ারম্যানরা কাজ করেন। যেমনটি এই যে বিন লাদেনের অপারেশন করা হলো, ওই অপারেশন তো আমরা 71-এ করেছি, এই গোদনাইল এবং চিটাগং। আমার তো ওই ধরনের হ্যাঁ। রাতের বেলা আপনাদের নাইট নেভিগেশনের কোনো না, নাইট নেভিগেশন না, টাওয়ার বলতে ওনারা কিছু জানেন না। কিছু না। মানে অল বাই ওয়ান্স ইউ টেক অফ, একবার যখন আকাশে উঠছেন তখন ইউ আর অন ইউর ওন, অল বাই ইউর সেলফ, যা কিছু করবার। এবং যেহেতু এগুলো সামরিক বিমান না, সেসব যন্ত্রপাতিও সেটার মধ্যে নেই। উইন্ড ড্রিফট কী হচ্ছে ইত্যাদি সবই অনুমান এর উপরে। এবং এগুলো ওই যে ওনারা বললেন যে এগুলো সুইসাইডাল অপারেশন ছিল। এবং তখন দেশপ্রেমের যে বায়বীয় আবেগ কাজ করেছে সবার মধ্যে, না হলে এইরকম মৃত্যু নিশ্চিত এবং অবধারিত জেনে এই ধরনের অপারেশনে আজকে উনি বলছেন যে আমরা এখন given the same type of responsibility, well we will not dare.
তো বাংলাদেশ বিমান বাহিনীর যে গৌরবের স্বাধীনতা যুদ্ধে গৌরবের অংশীদার এই জন্যে সূচনা করলো বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ। এই অফিসিয়াল ডিক্লারেশন হলো তারপরে যে আসলে ইন্ডিয়ানরা কিন্তু আমাদের দিয়ে এই প্রথম অ্যাটাকটা করে। দে ডিডন্ট অ্যাটাক ফার্স্ট, 3 ডিসেম্বর 3 ডিসেম্বরে 1970 প্রথম আমরা করি, তারপরে এসে ইন্ডিয়ান এয়ারফোর্সগুলো আসে। এটা হচ্ছে যে পাকিস্তান এয়ারফোর্স যে অ্যাটাক করেছিল যে কয়েকটা পশ্চিম ভারতের এয়ারফোর্স, তার আগে আপনারা করেছেন নাকি? না, ওটা না, ওয়েস্টার্ন সেক্টরে, ওই হ্যাঁ সেটা ছিল 21শে নভেম্বর। 21শে নভেম্বর। ডিসেম্বর যখন ইন্দিরা গান্ধী কলকাতা থেকে না, চলে 21শে নভেম্বর প্রথম এয়ার ব্যাটেল হয় আপনার চৌগাছা, ভারতীয় বিমান বাহিনী এবং পাকিস্তান বিমান বাহিনী, যেখানে দুইটা পাকিস্তান বাহিনী সেভার জেটকে ধ্বংস করা হয়, সেটা হচ্ছে 21শে নভেম্বর। কিন্তু এটা অফিসিয়ালি ওয়ারটা ডিক্লেয়ার করেনি তখন। তখনও 3 ডিসেম্বরে যখন পাকিস্তানিরা অ্যাটাক করলো ইন্ডিয়ার প্রতি এয়ারফিল্ড, তারপরে আপনাদের 3 ডিসেম্বর আপনারা প্রথম করলেন। হ্যাঁ, বিমান বাহিনীর যুদ্ধের সূচনাটা করলো আমাদের। আর পাকিস্তানিদের এই মানে যে সারেন্ডার করার ত্বরান্বিত বিমান বাহিনীর অপারেশনের জন্যই সাফল্যমণ্ডিত হয়েছে, অতি অতি সত্য। এত কম সময়ে কখনো হয়নি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আমার তো বলা থ্যাংক ইউ। ঠিক আছে। থ্যাংক ইউ আপনাদের অনেক আরো কয়েকজন থাকলে, যেমন হ্যাঁ, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ থাকলে ডিসকাশনগুলো আরো জমতো আরো হবে। আরো জমতো, এবং আরো মানে ধরেন এখন পরবর্তীতে যদি পাওয়া যায় আর পাওয়া যাবে না। এরপরে আলম সাহেব আসতে চান না, ওনার একটু বিমান আছে, মানে এখানে আসতে চান না, বাড়িতে থাকতে হয়। আপনাকে অশেষ ধন্যবাদ। না না না, ধন্যবাদ। একটু